মার্ক্সবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্সবাদের যে কোনো নীতি আলোচনা করার আগে মার্ক্সবাদের সংজ্ঞা, উৎস, মূলতত্ত্ব আর মৌলিক নীতিগুলো যদি লিখে নেওয়া যায় তাহলে ভালো হয়। সেইভাবেই আলোচনাটা শুরু করছি। দ্বন্দ্বমূলক বস্তুবাদ। ভূমিকা। ভিআই লেনিনের মতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই হলো মার্ক্সবাদ। মার্ক্সবাদ নামটা শুনলেই বোঝা যায় যে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নাম মার্ক্সবাদ, কিন্তু মার্ক্সবাদের মূল তত্ত্বটা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় সংজ্ঞায়। মার্ক্সবাদ হল সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত এক মৌলিক ব্যবহারিক চিন্তাধারা, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎ সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে এবং সেই নিয়মগুলি সম্পর্কে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের পরিবর্তন করা সম্ভব। সংজ্ঞাটার অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে কালারিং করা হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার এক একটা পার্ট আলোচনা করছি। মার্ক্সবাদ হলো সমাজবিজ্ঞানের অন্যতম শাখাসমূহের যথা রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং দর্শনের সমন্বয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে মার্ক্সবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে মার্ক্সবাদ উৎপাদনের উপকরণের ওপর এবং উদ্বৃত্ত বস্তুর ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠায় আগ্রহী। মার্ক্স ইতিহাসকে পর্যালোচনা করে এটা দেখিয়েছেন যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থাই অর্থনীতির ওপর ভিত্তি করে গঠিত, আর এই সমাজ পর্যালোচনার দৃষ্টিভঙ্গি হিসেবে মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকেই গ্রহণ করেছেন। এই চারটে শাস্ত্রের কম্বিনেশনে গঠিত হলেও মার্ক্সবাদ এক মৌলিক চিন্তাধারা। মৌলিক মানে অনন্য বা ইউনিক, যেটা আগে কখনো কেউ বলেনি বা আগে কখনো করা হয়নি, সেই ধরনের একটা চিন্তাভাবনা, একটা নতুন চিন্তাধারা। মৌলিক হওয়ার সঙ্গে সঙ্গে মার্ক্সবাদ একটা ব্যবহারিক চিন্তাধারা। ব্যবহারিক বা প্রায়োগিক চিন্তাধারা মানে যেই চিন্তাটা শুধু চিন্তার মধ্যেই আবদ্ধ নয়, বাস্তবেও এর প্রয়োগ করা যায় এবং এর প্রয়োগে কিছু উন্নতি করা যায়। তাই মার্ক্সবাদকে বলা হচ্ছে ব্যবহারিক চিন্তাধারা, কারণ মার্ক্স যে সমস্ত তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বটাকে বুঝে এবং এর সঠিকভাবে প্রয়োগ করে সমাজকে আরও উন্নত সমাজ বানানো যায় বলে মার্ক্সের ধারণা। তাই একে ব্যবহারিক চিন্তাভাবনা বলা হয়, যার মাধ্যমে মার্ক্স ও এঙ্গেলস মানব সমাজের উৎপত্তি, বিকাশ, প্রকৃতি ও ভবিষ্যৎকে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করেন। মানব সমাজের ইতিহাস পর্যালোচনা করে মানব সমাজের উৎপত্তির কারণ এবং বিকাশের কারণ হিসেবে মার্ক্স অর্থনীতিকেই দায়ী করেন এবং প্রকৃতি হিসেবে মার্ক্স শ্রেণী শোষণের চরিত্রকে সবার সামনে স্পষ্ট করেন, আর ভবিষ্যৎ বলতে মার্ক্স শ্রেণীহীন, শোষণহীন এক সমাজ গঠনের দিকে ইঙ্গিত করেন। এইভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে বা সার্বজনীনভাবে প্রযোজ্য কিছু নিয়ম অনুসারে মার্ক্স পুরো সমাজকে ব্যাখ্যা করে মার্ক্স এই সিদ্ধান্তে উপনীত হন যে বহিঃপ্রকৃতির পরিবর্তনের মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য কতগুলি নিয়ম অনুসারে মানব সমাজেরও পরিবর্তন ঘটে। যেমন বহিঃপ্রকৃতির যে কোনো বস্তু, যেমন ধরা যাক জলের একটা নির্দিষ্ট টেম্পারেচার বাড়ানো হলে জল বাষ্পীভূত হয় এবং নির্দিষ্ট টেম্পারেচার কমানো হলে জল বরফে পরিণত হয়। অন্যান্য অবস্থা স্থির থাকলে স্থান, কাল, পাত্র নির্বিশেষে জল এই একই টেম্পারেচারকে ফলো করে। এই যে স্থান, কাল, পাত্র নির্বিশেষে একটা কমন নিয়ম, মার্ক্সের মতে মানব সমাজেও এই কমন কিছু নিয়ম আছে যেগুলো স্থান, কাল, পাত্র নির্বিশেষে সবার ওপর প্রযোজ্য। সেই নিয়মগুলো সম্পর্কে মানুষের জ্ঞান অর্জন করা উচিত এবং সেই নিয়মগুলোর সঠিক রূপে প্রয়োগ করার মাধ্যমে মানুষের সেই সমাজের পরিবর্তন ঘটানো উচিত। তাই এই মার্ক্সবাদকে বলা হয় ব্যবহারিক চিন্তাধারা, কারণ মার্ক্স একটা নতুন ধরনের সমাজ গঠন হবে কিভাবে তার ইঙ্গিত দেন নিজের তত্ত্বের মাধ্যমে। ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে একযোগে মার্ক্স অষ্টাদশ শতাব্দীর মধ্য ও শেষ ভাগে এই তত্ত্বকে বাস্তবে রূপায়িত করেন। মার্ক্স ও এঙ্গেলসের মৃত্যুর পর ভিআই লেনিন বা মাও
রোজা লুক্সেমবার্গ, কার্ল ক্রশ, স্টালিন, ট্রটস্কি, লুকাচ বা গ্রামসি প্রভৃতি বিভিন্ন মার্ক্সবাদী বিপ্লবীরা তাত্ত্বিক টিকাভাষ্য সংযোজনের মাধ্যমে মার্ক্সবাদের ক্রমবিকাশকে অব্যাহত রেখেছেন। তাই এমিল বার্নাস বলেছেন, মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তারই অংশ মানব সমাজ সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে মার্ক্স এর নাম অনুসারে বা কার্ল মার্ক্সের নাম অনুসারে। অর্থাৎ মার্ক্স একা এই পুরো তত্ত্বটাকে আজকে যে রূপে এই তত্ত্বটা আছে সেই রূপে সাজাতে পারেননি। মার্ক্স মেন তত্ত্বটা দিয়েছেন এবং তারপর বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নিজেদের টিকা ভাষ্য সংযোজনের মাধ্যমে এই তত্ত্বটাকে আরও সমৃদ্ধ করেছেন। তাই এমিল বার্নাস বলেছেন, যেমন ভিআই লেনিন বলেছিলেন মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালার নামই মার্ক্সবাদ, সেটাই সত্যি নয়। মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তার অংশ মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব। যেই তত্ত্বটা শুধুমাত্র নামকরণ হয়েছে মার্ক্সের নাম অনুসারে, তবে এই তত্ত্বে অনেকেরই অবদান রয়েছে। উৎস: লেনিনের মতে জার্মান চিরায়ত দর্শন, ব্রিটিশ চিরায়ত অর্থশাস্ত্র এবং ফরাসি সমাজতন্ত্র তথা সাধারণভাবে ফরাসি বিপ্লবী মতবাদ 19 শতকের এই তিনটি প্রধান ভাবাদর্শগত প্রবাহের ধারাবাহক ও প্রতিভাধর পূর্ণতা সাধক হলেন মার্ক্স। অর্থাৎ উৎস বলতে গেলে, মার্ক্সবাদের উৎস বোঝাতে গেলে লেনিন বলেছেন জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন এবং ফরাসি সমাজতন্ত্রই হলো মার্ক্সবাদের উৎস। এখানে চিরায়ত শব্দের অর্থ হচ্ছে ট্র্যাডিশনাল দর্শন, ট্র্যাডিশনাল। এবার এই প্রত্যেকটা উৎস আলাদা করে আলোচনা করা যাক। জার্মান দর্শন। জার্মান দার্শনিক হেগেলের দ্বন্দ্ববাদ দ্বারা মার্ক্স গভীরভাবে প্রভাবিত হলেও তিনি হেগেলের ভাববাদী চিন্তাকে সম্পূর্ণরূপে বর্জন করেছেন। আবার ফয়েরবাখের বস্তুবাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েও তিনি এরূপ চিন্তার ভাববাদী ও ধর্মনীতি সম্পর্কিত ধারণাকে বর্জন করেছিলেন বলে স্টালিন মন্তব্য করেছেন। এইভাবে হেগেল ও ফয়েরবাখের চিন্তার ইতিবাচক দিকগুলির সমন্বয় সাধনের মাধ্যমে গড়ে উঠেছিল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্ব, যে তত্ত্বের মূল বক্তব্য হলো পৃথিবী ভাবময় নয়, পৃথিবী বস্তুময়। মানুষের আচার আচরণ ভাবকেন্দ্রিক নয়, বরং বস্তুকেন্দ্রিক। মার্ক্সের আগে জার্মান দার্শনিক হেগেল ভাববাদ বলে একটি তত্ত্বের প্রচার করেন। ভাববাদী তত্ত্ব অনুসারে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, সমাজের পরিবর্তন, বিবর্তন, সমস্ত কিছুই মানুষের মানসিকতার ওপর বা ভাবের ওপর নির্ভরশীল। তারপর ফয়েরবাখ নামক এক বস্তুবাদী রাষ্ট্রবিজ্ঞানী বস্তুবাদের প্রচার করেন। তার মতে পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু বস্তুকেন্দ্রিক, বস্তুই ভাব তৈরি করে এবং তার ফলে সমাজ চালিত হয়। কিন্তু মার্ক্স এই পুরো ধারণাগুলোকে বদলে দিয়ে এই ধারণা প্রতিষ্ঠিত করেন যে সমাজের পরিবর্তন বা বিবর্তন সবকটাই বস্তুকেন্দ্রিক বটে, কিন্তু এই বস্তুটা অর্থনীতি সাপেক্ষ। অর্থনীতির ক্ষেত্রে উপযোগী বস্তুকেন্দ্রিক ধারণাই সমাজকে পরিবর্তিত করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভাববাদ এবং মার্ক্সবাদের মধ্যে তফাৎ বোঝা যেতে পারে। যেমন আগেকার দিনে মেয়েরা বাইরে কাজে বেরোতো না, কিন্তু তারপর আজকের দিনে যদি আমি দেখি প্রায় প্রত্যেকটা মেয়েই বাইরে কাজ করে। এবার যদি আমি হেগেলের ভাববাদ অনুসারে এই পরিস্থিতিটাকে বর্ণনা দিতে চাই, তাহলে হেগেল বলেছেন যে মানুষ সচেতন হয়েছে, মানুষের চিন্তা ভাবনা বদলেছে, মানুষ নারীর অধিকার দিতে শিখেছে বা নারীর অধিকার দিতে চেয়েছে, তার জন্য আজকের পরিস্থিতিটা এরকম। আগেকার দিনে মানুষ কাজ করতে দিত না মেয়েদের, কারণ মানুষ সচেতন ছিল না বা মানুষের মানসিকতা এরকম ছিল না যে মেয়েদের স্বাধীনতা দেওয়া উচিত। কিন্তু এখন মানুষ স্বাধীনতা দিতে চায়। মানসিকতার এই পরিবর্তনের জন্যই সামাজিক এই সিস্টেমের পরিবর্তন হলো যে মেয়েরা আগে কাজ করতো না এবং এখন কাজ করে। কিন্তু যদি আমি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করি, তাহলে মার্ক্স বলেছেন না, মানসিকতার কোনো পরিবর্তন এমনি এমনি হয় না, পৃথিবীটা বস্তুকেন্দ্রিক। আগেকার দিনে যে টাকায় একটা সংসার চলতে পারতো, সেই টাকায় আজকের দিনে সংসার চলে না। যেমন আগে সাধারণ স্কুলেই সবাই যাতায়াত করতো, এখন প্রাইভেট স্কুল, প্রাইভেট কোচিং সেন্টার, কাজে এই সমস্ত কিছুর উপযোগ বেড়েছে। এই সমস্ত কিছু
পাওয়ার জন্য টাকার প্রয়োজন বেড়েছে। আবার যদি আমি খাদ্যের দিক থেকে দেখি, তাহলে এখন ম্যাকডোনাল্ডস, কেএফসি ছাড়া চলে না, কিন্তু আগেকার দিনে এই সমস্ত সিস্টেমটা ছিল না। তাছাড়াও যদি আমরা পোশাকের দিক থেকে দেখি, আগেকার দিনে ব্র্যান্ডেড পোশাকের অত চাহিদা ছিল না, কিন্তু এখন চাহিদা আছে। এই সমস্ত কিছু পেতে গেলে টাকা খরচা করতে হয় এবং সংসারে টাকার টান পড়েছে। এছাড়াও পপুলেশনের বেড়ে যাওয়ার ফলে টাকার টান আরও বেশি বেড়েছে সংসারে। তাই যেহেতু অর্থনীতি সমাজের মূল ভিত্তি এবং মানুষ টাকার প্রয়োজনেই তার জন্য মানসিকতার পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে। মানে নারী স্বাধীনতা দেওয়ার যে মানসিকতাটা, সেটা এমনি এমনি আসেনি, সংসারে টাকার টান পড়েছে, তার জন্য মানুষ মানসিকতা পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে। এবার অনেকে বলতে পারে, না তাহলে অম্বানি বা টাটার মেয়েরা কেন কাজ করে, ওদের সংসারে তো টাকার অভাব নেই। সমাজের 99% যখন একটা মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ফেলেছে, তখন 1% সেটার দ্বারা প্রভাবিত। কিন্তু এই মানসিকতার মূল পরিবর্তনের কারণটা হলো অর্থনীতির ওপর ভিত্তি করেই গড়ে মানসিকতার এই মূল পরিবর্তনের কারণটাই হলো অর্থনীতির ওপর ভিত্তি করেই মানসিকতার এই পরিবর্তনটা হয়। এটাই হলো ভাববাদ এবং বস্তুবাদ বা মার্ক্সবাদের ডিফারেন্স। দ্বিতীয় উৎস হলো ব্রিটিশ অর্থশাস্ত্র। মার্কস এঙ্গেলস ব্রিটিশ সমাজতন্ত্রী ও অর্থনীতিবিদদের প্রভাবে যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। রবার্ট ওয়েনের চরিত্রের ওপর পরিবেশের প্রভাব, উইলিয়াম টমসন ও টমাস হস্কিনের শ্রমিকই মূল্যের উৎস এবং অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব প্রভৃতিকে মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা যায়। এই সমস্ত অর্থনৈতিক তত্ত্বের মূল এটাই যে শুধুমাত্র প্রকৃতির দ্বারা উৎপাদন কার্য হয় না, মানুষের শ্রমেরও ইকুয়ালি ভ্যালু আছে। মানুষ যদি সঠিক প্রকার শ্রম দিতে না পারে, তাহলে প্রকৃতি উৎপাদন করতে সক্ষম নয়। তাই শ্রমের যথাযোগ্য মূল্য প্রদান করা উচিত। সেটারও একটা মূল্য, এক্ষেত্রে প্রাইস নয়, ভ্যালু আছে। সেই ভ্যালু ওয়াইজ শ্রমিকের প্রাইস ঠিক করা উচিত। এই সবকটা তত্ত্বেরই একই নির্যাস। ফরাসি সমাজতন্ত্রী সাঁ সিমো, শার্ল ফুরিয়ে, কাবে প্রমুখের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে মার্ক্স শ্রেণী সংগ্রাম ও কমিউনিস্ট সমাজের প্রতিষ্ঠা সংক্রান্ত তত্ত্ব রচনা করেছিলেন। ফরাসি বিপ্লব বা ফরাসি সমাজতন্ত্রের মেন তিনটেই নীতি: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই তিনটে নীতি উদারনীতিবাদের ক্ষেত্রেও গ্রহণ করা হয়েছে, কিন্তু মার্ক্সবাদের মূল বিরোধী মতবাদ উদারনীতিবাদে একটা জায়গায় ফল্ট রাখা হয়েছে। সেটা হলো, এরা কখনোই অর্থনৈতিক সাম্যকে গুরুত্ব দেয়নি, কিন্তু মার্ক্সবাদীদের মতে অর্থনৈতিক সাম্যটাই মেন। তাই মার্ক্সবাদীরা সর্বপ্রকার সাম্য, এমনকি অর্থনৈতিক সাম্যকেও সমান গুরুত্ব দিয়েছেন। বলতে গেলে অর্থনৈতিক সাম্যকে মার্ক্স বেশি গুরুত্ব দিয়েছেন। তাই ফরাসি সমাজতন্ত্র থেকে মার্ক্স সাম্য, মৈত্রী ও স্বাধীনতার একটা পূর্ণ রূপ নিয়েছেন, যেক্ষেত্রে এই জন্যই লেনিনের মতে এই সমস্ত তত্ত্বগুলির পূর্ণতা সাধক হলেন মার্ক্স। এই তত্ত্বগুলোকে কমপ্লিশন দিয়েছেন মার্ক্স। এই তত্ত্বগুলোকে কমপ্লিট করেছেন মার্ক্স। মূল তত্ত্ব: মার্ক্স সমাজের ঐতিহাসিক বিবর্তনের ধারা পর্যবেক্ষণ করে মানব সমাজের বিবর্তনকে কয়েকটি সমাজ ব্যবস্থায় বিভক্ত করেন। সমাজ ব্যবস্থাগুলো কী কী? বোল্ডে লেখা আছে: আদিম সাম্যবাদী সমাজ, পশুপালক দাস সমাজ, সামন্ততান্ত্রিক কৃষিপ্রধান সমাজ, পুঁজিবাদী শিল্পভিত্তিক সমাজ, আর শ্রেণীহীন সমাজতান্ত্রিক সমাজ। এছাড়াও আরেকটা নতুন সমাজ আছে, যেটা এখনও কেউই কখনো দেখেনি, এটা নাকি হবে এরকম ভবিষ্যৎ বলা হয়েছে মার্ক্সবাদে। সেটা হলো দ্বন্দ্বহীন, শোষণহীন সাম্যবাদী সমাজ। মার্ক্সের মতে অর্থনীতি হলো প্রত্যেকটি সমাজ ব্যবস্থার চালিকা শক্তি। আদিম সাম্যবাদী সমাজে মানুষের অর্থনীতির ভিত্তি ছিল ফলমূল সংগ্রহ করা এবং শিকার করা। দাস সমাজে অর্থনীতির মেন ভিত্তি হলো পশুপালক। এক্ষেত্রে বলে নিচ্ছি, আগের ভিত্তিটা একেবারেই সরে যায় না, তখনও মানুষ ফল খাওয়া ছাড়েনি, বাট অর্থনীতির মেন ভিত্তিটা শিফট করেছে
ফলমূল সংগ্রহ থেকে পশুপালনের দিকে। বাকিটাও রয়েছে গৌণ রূপে। অর্থনীতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে পশুপালন। এরপর আসে সামন্ততান্ত্রিক সমাজ, যার অর্থনৈতিক মেন ভিত্তিটা হলো কৃষিপ্রধান বা কৃষি। পশুপালক সমাজের পশুপালন চলছে, কিন্তু অর্থনীতির মেন ভিত্তিটা শিফট করে গেছে কৃষির দিকে। এরপরের সমাজ হলো শিল্পভিত্তিক সমাজ বা পুঁজিবাদী সমাজ, যার অর্থনৈতিক ভিত্তি হলো শিল্প। উৎপাদনের উপকরণ এবং উৎপাদিত বস্তুর বণ্টনের উপর ভিত্তি করে প্রতিটি সমাজ ব্যবস্থায় দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব হয়। আদিম সাম্যবাদী সমাজে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ছিল ফলমূল সংগ্রহ এবং শিকার। তখন ব্যক্তিগত সম্পত্তি না থাকায় পরস্পর বিরোধী দুটি শ্রেণী তথা রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেনি, কারণ রাষ্ট্র মার্ক্সের মতে শ্রেণী শোষণের হাতিয়ার। কিন্তু কালক্রমে যখন দাস সমাজে পশুপালন করা শুরু হলো, তখন প্রথম দিকে পশু এবং পরবর্তীকালে দাসরূপী ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে, যার ফলে সমাজ পশুর মালিক নামক শাসক শ্রেণী এবং মালিকানাহীন কর্মচারী দাস নামক শোষিত শ্রেণীর মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এখান থেকেই শুরু হলো প্রথম শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীর মধ্যে বিভাজন বা দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব। দাস সমাজের দুটি শ্রেণী হলো দাস মালিক এবং দাস। সামন্ততান্ত্রিক সমাজের দুটি শ্রেণী হলো জমির মালিক এবং কৃষক বা ভাগচাষী। পুঁজিবাদী সমাজে দুটি শ্রেণী হলো পুঁজিবাদী সমাজ বা যারা শিল্পের মালিক সেই সমাজ এবং সর্বহারা শ্রেণী। পুঁজিপতি সমাজ এবং সর্বহারা শ্রেণী। এই প্রতিটা সমাজ ব্যবস্থাতেই এরকম দুটো করে পরস্পর বিরোধী শ্রেণী থেকে যায়। এই পরস্পর বিরোধী শাসক শ্রেণী এবং শোষিত শ্রেণীর দ্বন্দ্বের একটা বিশেষ পর্যায়ে বিপ্লবের মাধ্যমে সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয় এবং অপেক্ষাকৃত উন্নত এক নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়। তাহলে মার্ক্সের মতে এই প্রত্যেকটা সমাজে এই পরস্পর বিরোধী দুই শ্রেণীর দ্বন্দ্বের একটা বিশেষ পর্যায়ে বিপ্লবের মাধ্যমে এক নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। ঠিক যেমন শোষিত দাস শ্রেণীর ক্ষোভ অভিযোগ পুঞ্জীভূত হতে হতে একটা সময় বিদ্রোহের রূপ নেয় এবং বিদ্রোহের ফলস্বরূপ সামন্ততান্ত্রিক সমাজের উদ্ভব ঘটে। আবার এই সামন্ততান্ত্রিক সমাজের ক্ষেত্রেও কৃষকদের ক্ষোভ বাড়তে থাকে এবং একসময় এই সামন্ততান্ত্রিক সমাজের অবসান ঘটায় কৃষক বিদ্রোহ, যা কালক্রমে পুঁজিবাদী শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটায়। এরপর মার্ক্স বলতে চেয়েছেন এই পুঁজিবাদী সমাজেও প্রলেতারিয়েত শ্রেণী বা সর্বহারা শ্রেণী একসময় নিজেদের ক্ষোভ সামলাতে না পেরে বা সর্বহারা শ্রেণীর মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে একসময় তা বিদ্রোহের রূপ নেবে বা বিপ্লবের রূপ নেবে এবং সেই বিদ্রোহের মাধ্যমে তৈরি হবে আরও একটা নতুন সমাজ ব্যবস্থা, যেটা হলো শ্রেণীহীন সমাজতান্ত্রিক সমাজ, যেখানে দুই শ্রেণীতে সমাজ বিভক্ত থাকবে না। অলরেডি চায়না এবং রাশিয়ায় আর এছাড়াও নর্থ কোরিয়ায় এই সমস্ত জায়গায় অলরেডি এই সমাজতান্ত্রিক সমাজ এসে গেছে। এবার বলা যেতে পারে এটা তো সমগ্র পৃথিবীর ইতিহাস, তাহলে শুধু শুধু দু একটা ছোটোখাটো জায়গায় কেন হচ্ছে? এক্ষেত্রেও মার্ক্স বলেছেন যে দাস বিদ্রোহ যখন হয়েছিল তখন ছোটোখাটো হয়েছিল, যেমন উল্লেখযোগ্য হলো রোমের স্পার্টাকাসের দাস বিদ্রোহ। ছোটোখাটো কয়েকটা জায়গায় হতে হতে একটা সময় পুরো পৃথিবীতে তা ছেয়ে যায় এবং পুরো পৃথিবীতে সামন্ততান্ত্রিক সমাজের উদ্ভব ঘটে। ঠিক সেরকম কৃষক বিদ্রোহ প্রথমে ছোটোখাটো অঞ্চলভিত্তিক হয়েছিল, পরে বড় কৃষক বিদ্রোহের রূপটা নেয়। ঠিক সেই রকমভাবেই বলা হচ্ছে যে এই সর্বহারা শ্রেণীর বিপ্লবও এখন দু একটা জায়গায় সীমাবদ্ধ, এরপর বড় সমগ্র পৃথিবীতে এই রূপটা নেবে। এবার এই শ্রেণীহীন সমাজতান্ত্রিক সমাজের মধ্যেও কিছু দ্বন্দ্ব থেকে যাবে, যা হলো গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্ব এবং মানসিক ও কায়িক শ্রমের মধ্যে কায়িক শ্রমের মধ্যে দ্বন্দ্ব।
এই দ্বন্দ্বগুলোকে বলা হয় অবৈর দ্বন্দ্ব। আগের যে দ্বন্দ্বগুলো ছিল দুই শ্রেণীর মধ্যে, সেগুলোকে বলা হয় বৈর দ্বন্দ্ব বা পরস্পর বিরোধী দ্বন্দ্ব। কিন্তু এক্ষেত্রে অতটা বিরোধিতা নেই, তার জন্য এটাকে অবৈর দ্বন্দ্ব বলে। এই সমাজতান্ত্রিক সমাজেও এই ধরনের অবৈর দ্বন্দ্বের অবসান ঘটানো হবে, আর তারপর শেষে দ্বন্দ্বহীন, শোষণহীন, সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা হবে। এই হলো মার্ক্সবাদের মূল কথা। এবার আসছি মার্ক্সবাদের মৌলিক নীতি। মার্ক্সবাদের মৌলিক নীতিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। সেগুলি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব এবং বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজ ব্যবস্থার পর্যালোচনা করেছেন। তাই মার্ক্সীয় তত্ত্বের মূল নীতি হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের সংজ্ঞা। দ্বন্দ্ববাদের ইংরাজি প্রতিশব্দ হল ডায়ালেকটিক্স। এই শব্দটি গ্রিক শব্দ ডায়ালগো থেকে এসেছে, যার অর্থ তর্ক বিতর্ক বা আলোচনার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। অর্থাৎ এমন একটা বিষয় যেটার মধ্যে দুটো পক্ষ থাকে। তবে দান্দিকতার আসল অর্থ হলো দুটি পরস্পর বিরোধী সংঘাতজনিত প্রক্রিয়া। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো কোনো সমাজ ব্যবস্থায় সহাবস্থিত পরস্পর বিরোধী দুই মূল শ্রেণীর বস্তুকেন্দ্রিক দ্বন্দ্বের পারস্পরিক প্রভাবজনিত এক প্রক্রিয়া, যার মাধ্যমে এক উন্নততর সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। আগে যে কথাগুলো বলা হলো, যে কোনো সমাজ ব্যবস্থায় দুটি পরস্পর বিরোধী শ্রেণী থাকে যারা সহ অবস্থান করে বা একসাথেই থাকে প্রত্যেকটা সমাজের মধ্যে। এই দুই শ্রেণীর কোনো একটা বস্তুকে কেন্দ্র করে, যেমন দাস সমাজে পশুপালন বা দাস, আর সামন্ততান্ত্রিক সমাজে কৃষি জমি, আর পুঁজিবাদী সমাজে শিল্প, এই একটা বস্তুকেন্দ্রিক দ্বন্দ্বের পারস্পরিক প্রভাবজনিত একটা প্রক্রিয়া। দুই শ্রেণীর মধ্যে যে একটা পারস্পরিক প্রভাব হয়, সেই ধরনের একটা প্রক্রিয়াকে বলা হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যার মাধ্যমে একটা উন্নততর সমাজ ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এখানে সমাজ ব্যবস্থাটাকে উন্নত বলা হচ্ছে কেন? কারণ প্রথম দিকে যখন দাস সমাজ ছিল, তখন দাসরা নিজেরাও পণ্যের মতোই ছিল, অন্যের কথায় চলতে হতো। সম্পূর্ণভাবে নিজের বেঁচে থাকার বা টিকে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়া দাসদের কিছুই ছিল না। কিন্তু দাস সমাজ থেকে যখন সামন্ততান্ত্রিক সমাজে মানুষ অবতীর্ণ হলো, তখন কিন্তু একটু হলেও দাসেদের থেকে তাদের পরিস্থিতি ভালো হলো। তারা কৃষক হতে পারলো, তারা অ্যাটলিস্ট খাওয়ার জোগাড়টাও নিজের মতো করে ভালোভাবে করতে পারলো। হয়তো সাম্য পেল না, কিন্তু একটু হলেও দাসের থেকে তাদের পরিস্থিতি ভালো হলো। ঠিক তেমনি পুঁজিবাদী সমাজেও যারা সর্বহারা শ্রেণী, তাদের যে অধিকারগুলো আছে সেগুলো দাসের অধিকারের থেকে অনেক বেশি, এবং ভূমি চাষিদের বা ভাগ চাষিদের অধিকারের থেকেও অনেকটাই বেশি। তাই তারা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। তাই বলা হয় উন্নততর সমাজ ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হচ্ছে এমন একটি দৃষ্টিভঙ্গি যা বিশ্বের ঘটমান সমস্ত পরিবর্তন ও মিথস্ক্রিয়া প্রবাহকে ব্যাখ্যা করে। একে দ্বান্দ্বিক বস্তুবাদ বলা হয়, কারণ বস্তুজগতের প্রতি এর দৃষ্টিভঙ্গি ও বস্তুজগতের ঘটনা প্রবাহ বিশ্লেষণ এবং ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বান্দ্বিক, আর বস্তুজগতের ঘটনা প্রবাহের ব্যাখ্যা এবং সেই সম্পর্কে এর ধারণা এবং তত্ত্ব হলো বস্তুবাদী। তাহলে দ্বন্দ্বমূলক বস্তুবাদ এমন একটি তত্ত্ব যার মাধ্যমে পুরো সমাজকে আমরা ব্যাখ্যা করতে পারি, আর এই সমাজকে ব্যাখ্যা করার পদ্ধতিটা হচ্ছে পরস্পর বিরোধী দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক। আর এই দ্বন্দ্বটা হচ্ছে বস্তুকে কেন্দ্র করে, তাই এর ধারণাটা হলো বা এর দৃষ্টিভঙ্গিটা হলো বস্তুবাদী। সেই জন্যই একে বলা হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মৌলিক নীতি। স্টালিন দ্বন্দ্বমূলক বস্তুবাদের কিছু নীতি বলেছেন, সেই নীতিগুলোর অনুসরণেই সম্পূর্ণ দ্বন্দ্বমূলক বস্তুবাদটাকে সাজানো হয়েছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মৌলিক নীতিগুলি হল: জগৎ বস্তুময়।
মার্কসের মতে প্রকৃতিগতভাবেই এই বিশ্ব বস্তুময়, প্রতিটি জিনিসের উৎপত্তির পেছনে থাকে বাস্তব কারণ এবং প্রতিটি জিনিসের উদ্ভব ও বিকাশ প্রকৃতির গতির সাধারণ নিয়ম অনুসারে ঘটে। মানুষের চেতনা, ভাবনা, অনুভূতি প্রভৃতি মানসিক বিষয় বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বাস্তব প্রতিক্রিয়ারই ফল। অর্থাৎ যেটা আমি মেয়েদের কাজ করা নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে প্রত্যেকটা জিনিস ঘটছে যে এমনি এমনি মানসিকতার পরিবর্তন হচ্ছে না, এর পেছনে বাস্তব কারণ থাকে। যেমন মেয়েদের বাইরে কাজ করার পেছনে বাস্তব কারণ হলো সংসারে টাকার টান। এই বাস্তব কারণের জন্যই প্রত্যেকটা জিনিস পরিবর্তিত হয়। আর ঠিক একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত। যেমন আমি বললাম যে আম্বানির ঘরের মেয়েরাও কাজ করে হয়তো বেশি টাকা আনার জন্য, কিন্তু সম্পর্কটা হচ্ছে এই পুরো পৃথিবীতে যে জিনিসটা ঘটছে তুমি তার থেকে আলাদা হতে পারো না, তার জন্যই প্রত্যেকটা জিনিস পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এইভাবেই পুরো পৃথিবীটা একসাথে চেঞ্জ হয়, হয়তো ধীরে ধীরে, কিন্তু মোটামুটিভাবে পুরো পৃথিবীতেই এর প্রভাবটা পড়ে। আবার মানুষের কোনো ভাবনা চিন্তাও অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থনীতি আবার ভৌগোলিকতার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন পপুলেশন বেড়ে যাচ্ছে তাই অর্থনীতিতে টান হচ্ছে। ভৌগোলিক কথা আবার সামাজিকতার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন শুধুমাত্র পপুলেশন বেড়ে যাওয়ার জন্য সংসারে টাকার টান পড়ছে তা নয়, জীবনশৈলীর পরিবর্তন এসছে। যেটা আমরা বললাম KFC, ম্যাকডোনাল্ডস বা ব্র্যান্ডেড কাপড়, এই ধরনের জীবনশৈলীর পরিবর্তন এসছে, তার জন্যই ধীরে ধীরে মানসিকতাটা পরিবর্তিত হচ্ছে। মানে এক মানসিকতা পরিবর্তনের পেছনে অনেকগুলো কারণ। মেন কারণ অর্থনীতির পেছনে কারণ হচ্ছে ভৌগোলিকতা, জীবনশৈলী, সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা জিনিস পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এটাই হলো দ্বিতীয় পয়েন্ট। বস্তু জগৎ পারস্পরিকভাবে নির্ভরশীল। প্রকৃতিগতভাবে প্রত্যেকটি বস্তু বা ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পর কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাই প্রকৃতির কোনো বস্তু বা ঘটনাকে পরিবেশ নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ সমগ্র বস্তু জগতের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়ে গেছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে বস্তু জগৎ গতিশীল। যেহেতু বস্তু মাত্রই গতিশীল এবং সমাজ মাত্রই বিবর্তনশীল, তাই মার্ক্সবাদ অনুসারে কোনো সমাজ ব্যবস্থাই স্থায়ী নয়। প্রাকৃতিক জগতে নতুন বস্তুর জন্ম এবং পুরাতন বস্তুর ধ্বংস অবিরত এবং চিরন্তন। এই রকমভাবে পুরাতন সমাজ ব্যবস্থার ধ্বংস হয় এবং নতুন সমাজ ব্যবস্থার বিকাশ জগতে সতত ঘটে চলেছে। বস্তু জগৎ গতিশীল মানে বস্তু সবসময় পরিবর্তিত হয়, আর সমাজও সবসময় পরিবর্তিত হয়। ফর এক্সাম্পল, আগে মানুষ টাইপরাইটার ইউজ করতো, তারপর ধীরে ধীরে এলো কম্পিউটার। এখন আবার AI এর যুগে টাইপও করতে হবে না, মানুষ মুখে কথা বললেই সেটা রিটেন হয়ে যায়। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। অর্থাৎ এই জিনিসটা ধীরে 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 পরিবর্তিত হচ্ছে। সব সময়ই এই পরিবর্তনের কাজটা ধীরে ধীরে চলছে। তাই এটা কোনো দিনই থেমে যায় না, এটা অবিরত এবং চিরন্তন। আজকে আমরা AIতে গিয়ে থেমেছি, এরপর আবার দেখা যাবে এর ওপরও আরও উন্নতি হচ্ছে, আরও কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, আরও একটা নতুন জিনিস চলে আসবে। তাই সমাজ সবসময়ই গতিশীল এবং সমাজ সবসময় এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। অন্তর্দ্বন্দ্ব। প্রত্যেক বস্তু এবং ঘটনার মধ্যে পরস্পর বিরোধী ধর্ম সহাবস্থান করে। যেমন ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, অথবা ইলেকট্রন এবং প্রোটন। নিহিত এই পরস্পর বিরোধী শক্তিদ্বয়ের ফলেই প্রত্যেক বস্তু ও ঘটনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকে। বস্তুর বা সমাজের পরিবর্তন এই অন্তর্দ্বন্দ্বেরই ফল। যে প্রথমে আমি যেটা বলে নিলাম, যে বহিঃপ্রকৃতির মতোই সার্বজনীনভাবে প্রযোজ্য নিয়ম সমাজ ব্যবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই বহিঃপ্রকৃতির একটা নিয়মের উদাহরণ হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে একটা পরস্পর বিরোধী ধর্ম সহাবস্থান করে, একই সাথে থাকে। যেমন যে কোনো অণু পরমাণুর মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে বা ইলেকট্রন প্রোটন থাকে। এই দুটোর মধ্যেকার দ্বন্দ্বই তাকে একটা নতুন বস্তুতে পরিবর্তন করে। ঠিক যেমন আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখেছি, ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখেছি, ইলেকট্রন বা প্রোটনের এক বস্তু থেকে আরেক বস্তু বা এক অণুর থেকে আরেক অণুতে চলে যাওয়ার জন্যই সেই অণুটা রূপ পরিবর্তন করে বা নতুন কিছু সৃষ্টি করে। তাই মার্ক্স বলছেন প্রতিটি সমাজ ব্যবস্থার মধ্যেই এরকম দ্বন্দ্ব নিহিত। মানে যখন দাস সমাজে ব্যক্তিগত সম্পত্তি চলে এলো, তখনই দুটো শ্রেণী তৈরি হয়ে গেল। হয়তো ওই রূপে সামনে আসেনি প্রথম ক্ষেত্রেই, কিন্তু ধীরে ধীরে
ওই রূপটাও চলে আসবে যেখানে চরম শোষণ তৈরি হয়, চরম শোষণমূলক ব্যবস্থা তৈরি হয়। তাছাড়াও দুটো শ্রেণী প্রথম থেকেই বর্তমান, ঠিক তেমনি সামন্ত সমাজেও দুটো শ্রেণী ছিল এবং পুঁজিবাদী সমাজেও দুটো শ্রেণী বর্তমান। এই প্রতিটি সমাজ ব্যবস্থাতেই দুই বিপরীতধর্মী বৈশিষ্ট্যমূলক শক্তির অবস্থান দেখতে পাওয়া যায়। এদের একটিকে বলা হয় বাদ, অপরটিকে বলা হয় প্রতিবাদ, আর উভয়ের সংঘাতের ফলে যে উন্নততর ব্যবস্থার জন্ম হয় বা অবস্থার জন্ম হয় তার নাম সংবাদ। অর্থাৎ সমাজ ব্যবস্থার বিকাশ সেই সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দুটি পরস্পর বিরোধী শ্রেণীর দান্দিকতার ফলেই ঘটে থাকে। এই দ্বন্দ্ব বস্তুকেন্দ্রিক, সংশ্লিষ্ট সমাজের মূল উৎপাদনের উপকরণ এবং উপজাত দ্রব্যর বন্টনকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব হয়। প্রত্যেক সমাজে উপস্থিত দুই পরস্পর বিরোধী শ্রেণীর ফলেই সেই সমাজ ব্যবস্থার অবসান ঘটে এবং এক উন্নততর সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। যেটা এতক্ষণ ধরে বুঝিয়ে এসেছি, একই কথা যে সমাজের উৎপাদনের উপকরণ, মানে যেমন কৃষিজাত সমাজে উৎপাদনের উপকরণ হলো কৃষি জমি, আর উপজাত দ্রব্য মানে উৎপাদন করার পর নিজের খাওয়ার পর যে এক্সট্রা দ্রব্যতা থাকে সেটাকেই বলা হয় উদ্বৃত্ত দ্রব্য বা উপজাত দ্রব্য। এই উপজাত উদ্বৃত্ত দ্রব্যের বন্টন এবং উৎপাদনের উপকরণ বা জমির বন্টন, এটাকে নিয়েই সামন্ততান্ত্রিক সমাজে দ্বন্দ্ব। পশুপালক সমাজে আবার পশু নিয়ে একই দ্বন্দ্ব, শিল্প সমাজে আবার শিল্প নিয়ে বা পুঁজি নিয়ে একই দ্বন্দ্ব। তাই বস্তুকেন্দ্রিক এই দ্বন্দ্বের ফলেই সমাজ একটা উন্নততর অবস্থায় যায়। পরের পয়েন্ট হচ্ছে বিপ্লবের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিমাণগত থেকে গুণগত পরিবর্তন সাধন। ক্রমবিকাশের ধারায় কোনো কিছুর পরিমাণগত পরিবর্তন একটা বিশেষ পর্যায়ে পৌঁছালে উল্লম্ফনের মাধ্যমে তার মধ্যে গুণগত পরিবর্তন দেখা দেয়। যেমন একটি বস্তুতে তার ভিতর বা বাইরে থেকে প্রযুক্ত শক্তি বা গতির পরিমাণ ক্রমাগত বাড়তে বা কমতে থাকলে এমন এক অবস্থার সৃষ্টি হয় যখন বস্তুটির অবস্থাগত বা গুণগত ক্ষেত্রে পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, ক্রমাগত উত্তাপ বাড়তে থাকলে একসময় জল বাষ্পে পরিণত হয়, আবার ক্রমাগত উত্তাপ কমতে থাকলে একসময় তা বরফে পরিণত হয়। সমাজ ব্যবস্থাতেও শোষিত শ্রেণীর মধ্যে ক্রমাগত ক্ষোভ বাড়তে থাকলে পরিবর্তনের একটা নির্দিষ্ট বিন্দুতে সেই সমাজ ব্যবস্থার বৈপ্লবিক রূপান্তর ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, ছোট ছোট দাসবিদ্রোহ একসময় পরিণত হয় বড় দাস বিদ্রোহে এবং দাস ব্যবস্থার গুণগত পরিবর্তন ঘটায় এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সৃষ্টি করে। মার্কস বলতে চেয়েছে যে এই সমাজ ব্যবস্থাগুলো হঠাৎ করে পরিবর্তিত হয় না, ধীরে 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 ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে শোষিত শ্রেণীর মধ্যে এবং তা ধীরে 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 একটা বিদ্রোহের, ছোটোখাটো বিদ্রোহের রূপ নেয় প্রথমে, তারপর একটা বড় বিদ্রোহের মাধ্যমে টোটাল সমাজটাকে একটা উল্লম্ফনের মাধ্যমে বা একটা জাম্প বা একটা লিপ, যেটাকে বলো একটা লিপের মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাটাকেই পরিবর্তিত করে। এবং এই পরিবর্তনটা উন্নয়নের একটা বিশেষ পর্যায়ে, পরিমাণগত পরিবর্তনের একটা বিশেষ পর্যায়ে হয়। যেমন, আর এটা বলা হচ্ছে যে পরিমাণগত পরিবর্তন থেকে, যেমন ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকলে এটা হচ্ছে ক্ষোভের পরিমাণ বাড়ছে, তার থেকে একটা গুণগত পরিবর্তন হয়, মানে টোটাল সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন হয়ে গেল। ঠিক যেমন জলের ওপর আমরা যদি টেম্পারেচার বাড়াতে থাকি এক সময় সেটা বাষ্প হয়, বাষ্প হওয়ার আগে যদি দেখো জল গরম করা, দেখবে বাবলস উঠছে বিভিন্ন জায়গা থেকে, ধীরে ধীরে বাবলস উঠছে, কিন্তু যখন বাষ্পটা হয় তখন কিন্তু একেবারে উপরি সারফেসটা থেকে একসাথে বাষ্পটা শুরু হয়। ঠিক সেরকমই পরিবর্তনের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে ছোট ছোট বিদ্রোহগুলো মিলিত হয়ে একটা বড় বিদ্রোহ শুরু করে এবং সমাজকে একেবারেই পরিবর্তিত করে ফেলে, সমাজের গুণগত পরিবর্তন ঘটায়। পরবর্তী পয়েন্ট, বাদ, প্রতিবাদ এবং সংবাদ। ক্রমবিকাশের ধারায় বস্তুর অত্যন্ত দ্রুতভাবে পুরাতন অবস্থাকে অস্বীকার করে নতুনের সৃষ্টি হয়। এই নতুন অবস্থার মধ্যেও অন্তর্বিরোধ বা অন্তর্দ্বন্দ্ব বর্তমান থাকে, তার ফলে একই প্রক্রিয়ায় একেও অস্বীকার করে এক নতুনতর এবং অপেক্ষাকৃত উন্নততর অবস্থার সৃষ্টি হয়। একেই বলা হয় নেতির নেতিকরণ বা অস্বীকৃতির অস্বীকৃতি। ক্রমবিকাশের এই সূত্রকে বাদ, প্রতিবাদ এবং সংবাদ হিসেবেও প্রকাশ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে চিন্তার ইতিহাসে প্রথম দিককার দার্শনিকদের দ্বারা প্রচারিত আদিম প্রাকৃতিক বস্তুবাদের অস্বীকৃতি ঘটেছিল দার্শনিক ভাববাদের দ্বারা, আবার সেই ভাববাদকে অস্বীকার করে আধুনিক বস্তুবাদের উদ্ভব ঘটে। এক্ষেত্রে আধুনিক বস্তুবাদ হলো অস্বীকৃতির অস্বীকৃতি।
মানে বলা হয় যে আমরা পুরনো ব্যবস্থাকে চেঞ্জ করে যে নতুন ব্যবস্থাটা আনলাম তার মধ্যেও গোড়া থেকেই অন্তর্দ্বন্দ্ব বর্তমান। যেমন দাস ব্যবস্থার পরিবর্তন করে যখন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এলো, তখন তার মধ্যেও অলরেডি দুটো শ্রেণী রয়েছে, অলরেডি অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আবার তার জন্য সামন্ততান্ত্রিক সমাজেরও চেঞ্জের প্রয়োজন হলো, যেটা দাস ব্যবস্থাকে অলরেডি চেঞ্জ করে এসছিল। সেই অস্বীকার করা পরিস্থিতিটাই, যে দাস ব্যবস্থাকে যে অস্বীকার করলো, তাকেও একটা সময় পুঁজিবাদী সমাজ অস্বীকার করলো। এটাকেই বলা হয় অস্বীকৃতির অস্বীকৃতি, বা স্বীকৃতি দিল না। দাস ব্যবস্থার সিস্টেমটাকে যারা স্বীকৃতি দিল না, তারাই আবার নিজেরাও স্বীকৃতি পেল না পুঁজিবাদী সমাজ দ্বারা। একেই বলা হয় অস্বীকৃতির অস্বীকৃতি বা নেতির নেতিকরণ। মানে নেগেটিভ করে দিল সে দাস সমাজকে, আবার তাকেও কেউ নেগেটিভ করে দিল। ঠিক যেমন আগে ভাববাদ ছিল, তারপর বস্তুবাদ এলো, তারপর আবার মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এলো। এইটা চিন্তাধারার ক্ষেত্রে হলো। আবার যেমন আমি টাইপরাইটার বা কম্পিউটার বা এআই দিয়ে বোঝালাম, সেরকম বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। বিপ্লব, পরবর্তী পয়েন্ট। পুরাতনকে অস্বীকার না করলে নতুনের আবির্ভাব করতে পারে না। ঠিক যেমন বাষ্প ও বরফের অবস্থাগত ও গুণগত পরিবর্তন আস্তে আস্তে হয় না, পরিবর্তনের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে তার বৈপ্লবিক রূপান্তর ঘটে, ঠিক তেমনই বৈপ্লবিক উপায়েই কেবলমাত্র পুরাতনকে ধ্বংস করা যায়। অবশ্য বিপ্লবের অর্থ শুধুমাত্র ধ্বংস নয়, বিপ্লব হলো উন্নততর নতুনের বিকাশের পথমাত্র। মানে এই পরিবর্তনটা, এই সমাজ ব্যবস্থার পরিবর্তনটা মার্ক্স বলেছেন বিপ্লবের মাধ্যমে হবে। এক্ষেত্রে গুলিয়ে ফেললে হবে না যে 5 বছর পর পর কি তাহলে বিপ্লব করে আমরা সরকার পরিবর্তন করব, তা নয়। একটা গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তনটা মার্ক্স বলেছেন বিপ্লবের মাধ্যমে হবে। তার মানে এই নয় যে সরকারের পরিবর্তন বিপ্লবের মাধ্যমে হবে। এটা অবশ্যই মনে রাখবে। সমাজতন্ত্রের প্রতিষ্ঠা। মার্ক্সের মতে জগৎ ও তার বিকাশের নিয়ম সম্পর্কিত সমস্ত জ্ঞানই মানুষ আয়ত্ত করতে পারে। প্রকৃতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে মানুষ এখনও সক্ষম না হলেও ধীরে ধীরে মানুষের জ্ঞানের পরিধি সম্প্রসারিত হচ্ছে। আর এইভাবেই জ্ঞানার্জনের মাধ্যমে মানুষ নিজের সামাজিক ব্যবস্থার শ্রেণী চরিত্র এবং নিজের শ্রেণীগত অবস্থান বুঝতে পারবে এবং সক্রিয়ভাবে উন্নততর সমাজতান্ত্রিক ব্যবস্থা তথা সাম্যবাদী সমাজ গঠনের পথে অগ্রসর হবে। অর্থাৎ যেটা আমরা প্রথমেই বললাম যে মার্ক্সবাদ শুধু চিন্তায় নিজেকে আবদ্ধ রাখতে বিশ্বাসী নয়। মার্ক্সবাদের মতে এই পুরো বিষয়টা বোঝার পর তোমরা নিজের শ্রেণীটা বোঝো। স্বাভাবিকভাবেই সেটা পুঁজিবাদী শ্রেণীর থেকে আলাদা হতে পারে, বা তোমরা পুঁজিবাদী অন্য কেউ শোষিত শ্রেণীও হতে পারে, শোষিত বা সর্বহারা শ্রেণীও হতে পারে। নিজেদের শ্রেণী চরিত্রটা তোমরা বোঝো এবং এমন কিছু করো যার মাধ্যমে সমাজতান্ত্রিক ব্যবস্থা গঠিত হবে। অর্থাৎ নিজেদের সংগঠিত করো যে না, আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা চাই, একযোগে সবাই চাই। এইভাবে কি করে সমাজতান্ত্রিক ব্যবস্থাটা হবে সেদিকে অগ্রসর হও। বৈর ও অবৈর দ্বন্দ্ব। মার্ক্সের দ্বন্দ্বতত্ত্বে প্রধানত দু ধরনের দ্বন্দ্বের কথা বলা হয়, বৈর ও অবৈর দ্বন্দ্ব। সমাজের মধ্যকার পরস্পর বিরোধী দুই মূল শক্তির দ্বন্দ্বকে বৈর দ্বন্দ্ব বলে, যেমন পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণী আর শ্রমিকের দ্বন্দ্ব। বিপ্লবের দ্বারা পুঁজিবাদী সমাজের অবসান ঘটানোর মাধ্যমেই কেবলমাত্র বৈর দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক সমাজে শ্রেণীর কোনোরূপ অস্তিত্ব না থাকায় বৈর দ্বন্দ্বের অবসান ঘটলেও সেখানে শ্রমিক কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্ব, এরূপ মানসিক ও কায়িক শ্রমের মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি থেকেই যায়। এরূপ দ্বন্দ্বকে অবৈর দ্বন্দ্ব বলা হয়। সমাজতন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে এরূপ দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব। এইভাবেই ধীরে ধীরে সাম্যবাদী সমাজ গঠিত হবে। তাই মার্ক্সের মতে এই যে পুঁজিবাদী সমাজটা আমরা দেখতে পাচ্ছি, এটাই শেষ নয়, এরপর আছে সমাজতান্ত্রিক সমাজ। কিন্তু এই সমাজতান্ত্রিক সমাজে এই দ্বন্দ্ব শেষ হবে না, বৈর দ্বন্দ্ব শেষ হবে। বৈর দ্বন্দ্ব কি? দুই পরস্পর বিরোধী দ্বন্দ্ব, যেখানে শোষণ হচ্ছে,
যেখানে এক শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করছে, সেই শোষণমূলক বৈরদ্বন্দ্বটা শেষ হয়ে যাবে সমাজতান্ত্রিক সমাজে। কিন্তু সেখানেও কিছু দ্বন্দ্ব থাকবে, যেমন মানসিক ও কায়িক শ্রমের মধ্যে দ্বন্দ্ব, শ্রমিক কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, গ্রাম শহরের মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি। এই দ্বন্দ্বগুলোরও অবসান ঘটিয়ে আমাদের সাম্যবাদী সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। সমালোচনা। নানা দিক থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদের সমালোচনা করা হয়। স্রষ্টা নিয়ে মতবিরোধ। মার্কস ও এঙ্গেলসের মধ্যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের স্রষ্টাকে তা নিয়ে মতবিরোধ রয়েছে। ক্যারিউ, হান্ট প্রমুখের মতে মার্ক্সই ছিলেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের স্রষ্টা। পরবর্তী সময় ফ্রেডরিক এঙ্গেলস মার্ক্সের চিন্তাধারাকে সমৃদ্ধ করেছিলেন মাত্র, কিন্তু সিডনি হুক প্রমুখ মনে করেন যে মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদকে বিশ্লেষণ পদ্ধতি হিসেবে আদেও গড়ে তোলেননি। এঙ্গেলসই সর্বপ্রথম দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের অবতারণা করেন, কিন্তু দুটি অভিমতই ভ্রান্ত। জন হাফম্যান, টি ওয়াইজারম্যান প্রমুখ গবেষক প্রমাণ করেছেন যে মার্ক্স প্রকৃতি জগৎকে দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার বিশ্লেষণ করেছেন। অর্থাৎ মার্ক্স না এঙ্গেলস কে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের স্রষ্টা তা নিয়ে বিরোধ আছে। অনেকেই বলেন মার্ক্স সঠিকভাবে বা পয়েন্ট ওয়াইজ দ্বন্দ্বমূলক বস্তুবাদকে ব্যাখ্যা করেননি, এঙ্গেলস করে গেছেন। কিন্তু কথা হচ্ছে যে মার্ক্স যদি দ্বন্দ্বমূলক বস্তুবাদকে ব্যাখ্যা নাও করে থাকেন, তাহলেও তার যে দৃষ্টিভঙ্গিটা সেটা যে দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অভিনবত্বহীনতা। দ্বন্দ্বমূলক বস্তুবাদের পশ্চিমী সমালোচক বৃন্দ মনে করেন যে দ্বন্দ্বতত্ত্বের আলোচনায় মার্ক্স ও এঙ্গেলস কোনো রকম মৌলিকতা বা অভিনবত্ব দাবি করতে পারেন না, কারণ এদের পূর্বেই বহু দার্শনিক দ্বন্দ্বতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। সমালোচকদের বক্তব্যের মধ্যে কিছুটা সত্যতা থাকলেও তারা মার্ক্সীয় দ্বন্দ্বতত্ত্বের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেননি। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রতিষ্ঠায় অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, কাল্পনিক সমাজতন্ত্রবিদ শার্ল ফুরিয়ে, কাবে, নৃতত্ত্ববিদ মর্গান কিংবা ফরাসি ঐতিহাসিক গিজো মিনিয়ে প্রমুখের প্রভাব অনস্বীকার্য। এমনকি কান্ট, ফিক্টে, হেগেলের দর্শন কিংবা ফয়েরবাগের ভাববাদ বিরোধিতা ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তাদের গভীরভাবে প্রভাবিত করলেও দ্বন্দ্বতত্ত্বের সঙ্গে কাল্পনিক সমাজতন্ত্র, ভাববাদ বা যান্ত্রিক বস্তুবাদের কোনো সম্পর্ক নেই। বরং মার্ক্স এঙ্গেলসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পূর্ণ পৃথক একটি বৈজ্ঞানিক তত্ত্ব, যা ওই সকল তত্ত্বের বিরোধিতা করে। অর্থাৎ আমরা প্রথমেই যে বললাম মার্ক্সবাদ একটা মৌলিক চিন্তাধারা। অনেকে বলছেন যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে কোনো মৌলিকত্ব নেই, অনেকেই এর আগে এই কথা বলেছিল। কিন্তু মার্ক্সবাদীদের মতে যে আগে বলে থাকলেও এবং তাদের যারা বলেছিল তাদের প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা হচ্ছে না, তা সত্ত্বেও মার্ক্স একটা মৌলিক চিন্তাধারা দিয়েছেন, কারণ আগের ভাববাদের সঙ্গেও মার্ক্সের মতামত আলাদা। পৃথিবী কিছু একটাকে কেন্দ্র করে চলছে ঠিকই, বা বিবর্তন কিছু একটাকে কেন্দ্র করে হচ্ছে ঠিকই, কিন্তু ভাববাদের মতো মার্ক্সবাদে ভাবকে সেই কেন্দ্রবিন্দুতে বসানো হয়নি, বলা হয়েছে বস্তুকেন্দ্রিক। আবার বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়েও সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে পৃথিবী পরিবর্তিত হচ্ছে এবং এতে আমাদের কিছু করার নেই, এটাকেও মার্ক্স মেনে নেননি। মার্ক্স বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করলেও বলেছেন যে আমরা সমাজের নিয়মগুলো জেনে ব্যাপারটাকে পরিবর্তনও করতে পারি। ঠিক সেরকম সমাজতন্ত্রবিদদেরও অনেকেই অর্থনৈতিক সমাজতন্ত্রকে স্বীকার করেননি, বা অর্থনৈতিক সাম্যকে স্বীকার করেননি অনেকেই, কিন্তু মার্ক্স স্বীকার করেছেন। তাই মার্ক্সবাদীদের মতে এই সকল তত্ত্ব থেকে নেওয়া হলেও এটা একটা মৌলিক মতবাদ এবং এই সকল তত্ত্বেরই কোনো না কোনো ফল্টের বিরোধিতা করে এই মার্ক্সবাদ। প্রকৃতি জগতে দ্বন্দ্বতত্ত্বের প্রয়োগ অসম্ভব। আর্নেস্ট ব্লোচ, সিডনি হুক প্রমুখ পশ্চিমী সমাজবিজ্ঞানী এই অভিযোগ উত্থাপন করেছেন যে প্রকৃতি জগতে দ্বন্দ্বতত্ত্বকে প্রয়োগ করা অসম্ভব, কেবল বিমূর্ত চিন্তা ও ভাবের জগতেই এর প্রয়োগ সম্ভব। এরূপ সিদ্ধান্তের বিরোধিতা করে ত্রাক্স, আন্দ্রেই প্রমুখ বলেন যে বস্তু জগতের মধ্যেই দ্বন্দ্ব নিহিত থাকে এবং এর দ্বারাই বস্তু জগৎ নিয়ন্ত্রিত হয়। বস্তুত দ্বন্দ্বমূলক বস্তুবাদ যে বস্তু জগতের পরিবর্তনকে উপলব্ধি করার একমাত্র বৈজ্ঞানিক মতবাদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এসব দিক থেকে বিচার বিবেচনা করলে দ্বন্দ্বমূলক বস্তুবাদের বিরুদ্ধে সমালোচনাগুলিকে গ্রহণযোগ্য নয় বলে মনে করা যেতে পারে। অনেকেই বলেছেন প্রকৃতি জগতের দ্বন্দ্বতত্ত্বের প্রয়োগ অসম্ভব, মানে বাস্তবে এর কোনো প্রয়োগ করা যায় না, কিন্তু সেটাও মার্ক্স স্বীকার করেননি। কারণ বাস্তবেও কতগুলো উদাহরণ, যেমন টাইপরাইটারের উদাহরণ,
মানুষের কাজকর্মের মেয়েদের কাজকর্ম বাইরে গিয়ে কাজ করার উদাহরণ, এগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে বাস্তবের ক্ষেত্রেও এই একই তত্ত্বের ভিত্তিতে পুরো সমাজ ব্যবস্থাকে আমরা ব্যাখ্যা করতে পারি। কাজেই এই যে সমালোচনাগুলো, এই সমালোচনাগুলো গুরুত্বহীন বলেই মনে হয়। গুরুত্ব। দ্বন্দ্বমূলক বস্তুবাদের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমিল বার্নাস বলেছেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে তথ্যানুগুলোকে পরিষ্কারভাবে জানা বা বোঝা সম্ভব হয়। তথ্যগুলোকে যদি তাদের পারস্পরিক নির্ভরশীলতার পটভূমিতে এবং তাদের অগ্রগতির প্রবাহ, পরিমাণগত থেকে গুণগত পরিবর্তন, অন্তর্দ্বন্দ্বের সমগ্র প্রক্রিয়ার আলোকে বিচার করা হয়, তবে অনেক বেশি মূল্যবান বৈজ্ঞানিক সত্যের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এমিল বার্নাস বলেছেন, এটাকে যদি সম্পূর্ণভাবে শেখা যায় তাহলে অনেক গুরুত্বপূর্ণ এক মতবাদ প্রকাশিত হবে। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছা হলে বা কোনো অংশ না বোঝা গেলে, আরও স্পষ্টভাবে বুঝতে চাইলে অবশ্যই কমেন্ট করো। প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ারও করো। থ্যাংক ইউ।